যতই করো হামলা আবার জিতবে বাংলা। এই কর্মসূচিকে সামনে রেখে আগামী 1 মাস আমি রাস্তায় থাকবো। বিজেপি ক্ষমতায় না এসে যদি চিকেন প্যাটিস বিক্রেতাকে মারে, তাহলে ভাবতে পারছেন বাংলায় যদি এরা ক্ষমতায় থাকতো কি করতো? রাজনৈতিক দল একটা গরিব ছেলে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারছে। কোথায় মারছে? গীতা পাঠের অনুষ্ঠানে মারছে। বাপের জন্মে গীতা পড়ে, গীতা পড়েছেন? একটা শ্লোক বলতে পারবে? গীতার 5ম অধ্যায় 18 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গবি হস্তিনী সুনিচৈব স্বপাকে চা পণ্ডিতা সমদর্শিনা। তার মানে একটা যোগ্য ভোটারের নামও যদি বাদ যায়, দিল্লিতে আন্দোলন হবে। দিল্লিতে আজও বলছে আন্দোলন হবে। বিজেপির কত ক্ষমতা বিজেপি রুখে দেখা, জাতির জনক যে তাকেই সরিয়ে দিচ্ছে। নমস্কার, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকার কারণে। আপনারা জানেন এসআইআর সংক্রান্ত একটি সাংবাদিক বৈঠক যেদিনকে এসআইআর ঘোষণা হয়েছিল অক্টোবর মাসের 27 তারিখ, তার পরের দিনই আমি করেছিলাম। এবং এসআইআর নিয়ে আমাদের দলের পক্ষ থেকে আমাদের স্ট্যান্ড সহ যে সমস্যাগুলো তৈরি হতে পারে আগামী দিনে, সেগুলো আমরা আগে থেকে ফ্ল্যাগ করেছিলাম। সংবাদ মাধ্যমের বন্ধুরা এবং প্রতিনিধিরা সেই সাংবাদিক বৈঠকে ছিলেন। এবং যেটা আমরা আশঙ্কা করছিলাম, গত 2 মাসে আমরা দেখেছি সাধারণ মানুষ থেকে শুরু করে যারা এসআইআর এর কাজ করছে, বিশেষ করে বিএলওরা, তারা অনেকে এই অপরিকল্পিত, আনঅর্গানাইজড, আনপ্ল্যান্ড যে এসআইআর হঠাৎ করে ঘোষণা করে দেওয়া হয়েছে, যেখানে একটা এক্সারসাইজ সম্পূর্ণ করতে সাধারণত 2 বছর সময় লাগে, সেটা গায়ের জোরে 2 থেকে 3 মাসের মধ্যে কমপ্লিট করার যে একটা জোর জবরদস্তি এবং গাজোয়ারি মানসিকতা, তার প্রতিফলন আমরা লক্ষ্য করেছি বিগত 2 মাস ধরে। এবং সাধারণ মানুষ থেকে বিএলও একের পর এক প্রাণ গেছে এই এসআইআর এর কারণে। এমনকি যে ইলেকশন কমিশন বিএলওদের অ্যাপয়েন্ট করেছে, বিএলওরা অ্যাপয়েন্টেড বাই ইলেকশন কমিশন, এদেরকে রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেনি, কোনো রাজনৈতিক দল অ্যাপয়েন্ট করেনি। এখনো পর্যন্ত সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি প্রায় 51টা ঘটনা রয়েছে যেখানে সাধারণ মানুষ এসআইআর এর আতঙ্কে এবং এনআরসির আতঙ্কে আত্মঘাতী হয়েছেন। তার মধ্যে 45 জন প্রাণ হারিয়েছেন এবং 6 জন এখনো হাসপাতালে রয়েছেন যাদের ট্রিটমেন্ট চলছে। বিএলওদের ক্ষেত্রে প্রায় 29টা কেস আমরা দেখেছি যেখানে 24 জনের ট্রিটমেন্ট চলছে এবং 5 জন আত্মঘাতী হয়েছে, সুইসাইড করেছে। 29 জন বিএলও সুইসাইড অ্যাটেম্প্ট করেছে এবং প্রত্যেকে লিখিতভাবে বা তাদের পরিবারের যারা সদস্যরা রয়েছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, তারা সবাই বলেছে এসআইআর এর চাপ এবং মানসিক চাপ নিতে না পেরে তারা সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন বা আত্মঘাতী হয়েছে। ইলেকশন কমিশনের কাছে আমরা একটা প্রতিনিধি দল নভেম্বরের শেষের দিকে 28 তারিখ পাঠিয়েছিলাম এবং আমাদের বেসিক 5টা প্রশ্ন ছিল। ইলেকশন কমিশনকে আমরা বলেছিলাম এই 5টা প্রশ্নের সদুত্তর আমরা চাই এবং জবাব আপনাদের দিতে হবে। আজকে প্রায় 1 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত একটা প্রশ্নের সদুত্তর আমরা পাইনি। কোনো প্রশ্নের সদুত্তর পাইনি। যেদিনকে নির্বাচন কমিশনের অফিসে বৈঠকটি হয়েছিল নভেম্বর মাসের খুব সম্ভবত 28 বা 29 তারিখ, ইলেকশন কমিশনের বন্ধুরা মিডিয়াকে হঠাৎ করে সিলেক্টিভলি লিক করে একটা খবর খাইয়েছিল যে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছি। তৃণমূলের যা যা প্রশ্ন ছিল আমরা শুনেছি, পেশেন্ট হিয়ারিং দিয়েছি এবং প্রত্যেকটা প্রশ্নের আমরা সদুত্তর দিয়েছি। আমি এটা শোনার পর নিজে একটা আমার এক্স হ্যান্ডেলে টুইট করি এবং সেখানে ইলেকশন কমিশনকে আমি চ্যালেঞ্জ করি যে আপনি যদি উত্তর দিয়ে থাকেন তাহলে আপনি সেটা প্রকাশ্যে আনুন, কেউ তো বারণ করছে না। আর আমাদের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে আপনারা যে একটা প্রশ্নের উত্তর দেননি
সেটা আমরা প্রমাণ করে দিতে পারি। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। আজকে প্রায় 1 মাস হয়ে গেছে, জ্ঞানেশ বাবু, ভ্যানিশ বাবু কোনো সদুত্তর তাদের থেকে আমরা পাইনি। এবং সিলেক্টিভলি বাংলাকে যেভাবে টার্গেট করা হয়েছে গত 4 বছর ধরে, বিশেষ করে 4.5 বছর, 26-এ 5 বছর হবে, 21-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পর, গোহারা হারার পর, সেটা যত দিন যাচ্ছে বঙ্গবাসীর কাছে পরিষ্কার হয়েছে। শুধু জলের টাকা, রাস্তার টাকা, গরিব মানুষের 100 দিনের টাকা, আবাসের টাকা, শুধু টাকা আটকেই এরা বসে নেই, এরা মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। গণতন্ত্রের রীতিনীতি, ঐতিহ্য যে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করে, আর আজকে দেশটা এমন জায়গায় নিয়ে গেছে বিজেপি এবং মোদী সরকার, যেখানে কে ভোট দেবে সরকার নির্বাচিত করছে, সরকার ভোটার বেছে নিচ্ছে। তৃণমূল একমাত্র দল যারা মানুষকে নিয়ে সংগঠিত করে প্রতিরোধ, প্রতিবাদ গড়ে তুলেছে। এবং প্রাথমিকভাবে যে ড্রাফট ইলেকটোরাল রোল প্রকাশিত হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে 7,64,00,000 বা 66 লক্ষ ভোটার ছিল, তার মধ্যে 58,20,000 ভোটার বাদ গেছে। আমি যদি আপনাদের সংখ্যাটা বলি, তাহলে আপনারা দেখবেন যে সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে, সেই সমস্ত রাজ্যে বাংলাকে যদি আমি অন্যান্য রাজ্যের সাথে তুলনা করি, তাহলে তামিলনাড়ুর জনসংখ্যা হচ্ছে 7,75,00,000। সেখানে বাদ যাওয়া ভোটারের সংখ্যা হচ্ছে 57,30,000। আর আমি যদি জনসংখ্যার তুলনায় বাদ যাওয়ার পার্সেন্টেজ আপনাদের বলি, তাহলে পার্সেন্ট হচ্ছে 12.57%। গুজরাটে ডবল ইঞ্জিন সরকার, জনসংখ্যা 7,41,00,000, বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে 73,73,000, 73,73,000। যদি আমি শতাংশের নিরিখে দেখি, তাহলে প্রায় 9.95 বা 10%। ছত্তিশগড় ডবল ইঞ্জিন সরকার, জনসংখ্যা প্রায় 3,12,00,000, টোটাল বাদ যাওয়া ভোটারের সংখ্যা হচ্ছে 27,34,000। পার্সেন্টেজ হিসেবে যদি আমি দেখি, তাহলে 8.76%। কেরালা, দীর্ঘদিন সিপিএম ক্ষমতায়, প্রায় জনসংখ্যা 3,62,00,000, বাদ যাওয়া ভোটারের সংখ্যা 24,08,000। পার্সেন্টেজের তুলনায় যদি আমি দেখি, পার্সেন্টেজ 6.65%। এবং পশ্চিমবঙ্গ, জনসংখ্যা 10,05,00,000, বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে 58,20,000। শতাংশের নিরিখে যদি আমি জনসংখ্যার তুলনায় বাদ যাওয়ার পার্সেন্টেজ ধরি, তাহলে 5.79%। সব থেকে কম ভোটার বাংলায় বাদ গেছে। এটা আমার ডেটা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ডেটা নয়, এটা তৃণমূলের ডেটা নয়, এটা জাগো বাংলার ডেটা নয়, এই ডেটা ইলেকশন কমিশনের ডেটা। পার্সেন্টেজের নিরিখে যদি আমি দেখি, তাহলে সব থেকে কম ডিলিশন ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। কিন্তু তাও জোর জবরদস্তি এসআইআর বাংলায় করতে হয়েছে, তার কারণ বিজেপি নেতারা প্রচার করেছে যে 1 কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা নাকি বাংলায় বসবাস করছে। আমার প্রথম প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে, তারা যদি এই লক্ষ্যে এসআইআর করে থাকে,
যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং প্রকৃতভাবে ভোটার তালিকায় সংশোধন করে এসআইআর, যেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে ভোটার লিস্ট ক্লিন করা, তাহলে 58,20,000-এর মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা, তার সংখ্যা এবং তথ্য ইলেকশন কমিশনকে প্রকাশ করতে হবে। এই তথ্য এখনো আমরা কেউ পাইনি, জনসমক্ষে আসেনি, পাবলিক ডোমেনে নেই। আমার প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, যে আপনারা যে উদ্দেশ্য নিয়ে বা যে লক্ষ্য নিয়ে এসআইআর করেছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানো, তাহলে যেখান থেকে রোহিঙ্গারা প্রবেশ করে ভারতবর্ষের যে সমস্ত রাজ্য ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে মায়ানমারের সাথে, সেই রাজ্যগুলোতে একটাতেও, সে অরুণাচল প্রদেশ হোক, নাগাল্যান্ড হোক, মণিপুর হোক, মিজোরাম হোক, একটাতেও এসআইআর হলো না কেন? আমার দ্বিতীয় প্রশ্ন, যদি বাংলাদেশি বাংলায় থেকে থাকে, বাংলা যেমন বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে, ত্রিপুরাও বর্ডার শেয়ার করছে, মেঘালয়ও বর্ডার শেয়ার করছে, মিজোরামও বর্ডার শেয়ার করছে, তাহলে এই রাজ্যগুলোতে এসআইআর হলো না কেন? তার কারণ আপনার লক্ষ্য অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করা নয়, আপনার লক্ষ্য বাঙালিকে হ্যারাস করা, বঙ্গবাসীকে হ্যারাস করা। আমার তৃতীয় প্রশ্ন, আজকে যারা বলছে যে রোহিঙ্গাদের আঁতুর ঘর বাংলা বা বাংলাদেশিদের আঁতুর ঘর বাংলা, তাহলে ইলেকশন কমিশন তাদেরকে চিঠি পাঠিয়ে শোকজ করলো না কেন? ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী সব থেকে কম ডিলিশন হয়েছে বাংলায়। আমার চতুর্থ প্রশ্ন, সব থেকে কম ডিলিশন যদি বাংলায় হয়ে থাকে আর সব থেকে বেশি ডিলিশন যদি উত্তরপ্রদেশ, তামিলনাড়ু আর গুজরাটে হয়ে থাকে, তাহলে মাইক্রো অবজারভারদের দল গুজরাটে পাঠানো হলো না কেন? উত্তরপ্রদেশে পাঠানো হলো না কেন? বা তামিলনাড়ুতে পাঠানো হলো না কেন? আপনি মাইক্রো অবজারভার লাগান, কারোর কোনো আপত্তি নেই। তৃণমূল লড়তে জানে, তৃণমূল লড়ে নেবে, কিন্তু একই যাত্রায় পৃথক ফল হতে পারে না। আমি বাংলায় থাকি, আমার জন্য আইন আলাদা, আর গুজরাটে যে থাকে তার জন্য আইন আলাদা। প্রতি দুদিন অন্তর অন্তর একটা করে নোটিফিকেশন ইস্যু করে বাংলার জন্য আইন পাল্টে দেওয়া হচ্ছে। একই নোটিফিকেশন আপনি কেন উত্তরপ্রদেশে লাগু করছেন না? একই নোটিফিকেশন আপনি কেন গুজরাটে লাগু করছেন না? ওখানে তো সব থেকে ভোটার বাদ গেছে, বেশি ভোটার বাদ গেছে। তা যদি গুজরাট থেকে প্রায় 73 লক্ষ ভোটার বাদ যায়, আর গুজরাটের জনসংখ্যা বাংলার থেকে কম, তাহলে গুজরাটে মাইক্রো অবজারভার যাবে না কেন? উত্তরপ্রদেশে আমি সংবাদ মাধ্যমে যেটুকু পড়েছি বা সংবাদ পত্রিকায় যেটুকু পড়ে দেখেছি, প্রায় 4 কোটি লোকের নাম বাদ দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের জনসংখ্যা 15 কোটি, তার মধ্যে 4 কোটি মানে 12-14% কাছাকাছি। তাহলে সেখানে মাইক্রো অবজারভার যাবে না কেন? সেখানে স্পেশাল অবজারভারদের নিয়োগ করে পাঠানো হবে না কেন? সিলেক্টিভলি বাংলার জন্য কেন হবে? আপনি বলছেন বাংলায় দুর্নীতি হয়েছে তাই 100 দিনের টাকা বন্ধ। কত ভুয়ো আর্টিকেল বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে বিজেপির নেতারা একটা বেনিফিশিয়ারির নামে 10টা বাড়ি নিয়েছে। তা মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে, গুজরাটে তো আপনি আবাসের টাকা বন্ধ করেননি। কত গড়মিল, কত অনিয়ম আমরা 100 দিনের ক্ষেত্রে উত্তরপ্রদেশে দেখেছি। সব থেকে বেশি জব কার্ড ডিলিশন, সব থেকে বেশি। লোকসভার কোয়েশ্চেনে রয়েছে, লোকসভায় কোয়েশ্চেন করা হয়েছিল, তার আনসার রয়েছে, সরকারের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে যে সব থেকে বেশি ডিলিশন হয়েছে উত্তরপ্রদেশে। তাহলে 100 দিনের টাকা উত্তরপ্রদেশে বন্ধ হবে না কেন? তার অপরাধ সে বাংলায় থাকে, তার অপরাধ সে গরিব, তার অপরাধ সে কুর্মী, তার অপরাধ সে রাজবংশী, তার অপরাধ সে সংখ্যালঘু, তার অপরাধ সে তপশিলি, সে উদ্বাস্তু। এই প্রশ্নগুলোর জবাব তো ইলেকশন কমিশনকে দিতে হবে। বর্ডারিং স্টেটগুলো যদি এসআইআর হয়, তাহলে সবকটা বর্ডারিং স্টেটে এসআইআর হওয়া উচিত।
আমার পরের প্রশ্ন ইলেকশন কমিশনের কাছে, যখন এসআইআর ঘোষণা হলো তখন বলে দেওয়া হলো যে বাংলায় 55%, 45% না 50% ম্যাপিং পাওয়া যাচ্ছে, আর বাকি ম্যাপিং পাওয়া যাচ্ছে না। তাদের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে প্রায় 89% ম্যাপ ডেটা রয়েছে। তাহলে ইলেকশন কমিশন কেন 10 কোটি বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চাইবে না? এটা তো আপনার ডেটা, আমার ডেটা নয়। ড্রাফট লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রায় 89.65% ম্যাপিং হয়েছে, আর আপনারা এই মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন যে 45% ম্যাপিং হয়েছে, বাকি পাওয়া যাচ্ছে না। তাহলে কেন ক্ষমা চাইবে না? অন্যান্য স্টেটের ক্ষেত্রে আপনি এক্সটেনশন দিচ্ছেন, আপনি ইউপির ক্ষেত্রে এক্সটেনশন দিয়েছেন, আপনি গুজরাটের ক্ষেত্রে এক্সটেনশন দিয়েছেন, এমনকি আন্দামান, যেখানে জনসংখ্যা, আন্দামান ও নিকোবর যেখানে জনসংখ্যা প্রায় সব থেকে কম, সেখানেও আপনি 7 দিনের এক্সটেনশন দিয়েছেন। উত্তরপ্রদেশে আপনি 15 দিনের এক্সটেনশন দিয়েছেন। ছত্তিশগড়ে আপনি 7 দিনের এক্সটেনশন দিয়েছেন। মধ্যপ্রদেশে আপনি 7 দিনের এক্সটেনশন দিয়েছেন। গুজরাটে আপনি 3 দিনের এক্সটেনশন দিয়েছেন। আপনি তামিলনাড়ুতে 3 দিনের এক্সটেনশন দিয়েছেন। তাহলে বাংলা এক্সটেনশন দিলেন না কেন? তার কারণ কি? লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা লিস্ট হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে। কোনো অফিসিয়াল প্রেস রিলিজ নেই, একটা হোয়াটসঅ্যাপে সবার সাথে শেয়ার করেছে হোয়াটসঅ্যাপ কমিশন, সবকিছু হোয়াটসঅ্যাপে লিক করে, তার স্ক্রিনশটও আমাদের কাছে রয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনি বলছেন 1,36,00,000 লোক এমন রয়েছে যাদের কোনো না কোনো সমস্যা রয়েছে। বাবার সাথে কোনো বয়সের পার্থক্য রয়েছে, যাদের নামে কোনো বানানে ভুল রয়েছে, বাবার নামে কোনো বানানে ভুল রয়েছে, যাদের অ্যাড্রেসের সমস্যা হয়েছে, বা যাদের পদবিতে কোনো একটা বানানে ভুল রয়েছে। 1,36,00,000। এই ডেটাটা ইলেকশন কমিশন কবে রিলিজ করেছে? আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, সংবাদ মাধ্যমে কেউ বলবেন আমাকে কবে রিলিজ করেছে? ধরুন 16 তারিখ ড্রাফট ইলেকটোরাল রোল পাবলিশ হয়েছে, এই ডেটাটা ইলেকশন কমিশন কবে রিলিজ করেছে? আমি জানি না, তাই আপনাদের জিজ্ঞেস করছি। সেপ্টেম্বর অন দ্য 16th। আপনি এটা দেখুন, লুক অ্যাট দ্য কম্পিটেন্সি অফ ইলেকশন কমিশন। 16 তারিখ ড্রাফট রোল রিলিজ হয়েছে, আর 16 তারিখে ইলেকশন কমিশন ড্রাফট রোল অ্যাসেস করে সঙ্গে সঙ্গে বলে দিল যে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। আমি জানতে চাই ইলেকশন কমিশনের কাছে কি জাদুকাঠি রয়েছে, কোন জাদুকাঠির বেসিসে যেটা 80,000 বিএলও, 8,000 বিএলও সুপারভাইজার, 4,000 এইআরও, 300 ইআরও, 23 জন ডিইও, এতজন ইলেকশন কমিশনের প্রতিনিধি, যেটা 2 মাসে করতে গিয়ে হিমশিম খেলো 29 জন আত্মহত্যা করলো। ইলেকশন কমিশনের কাছে কি জাদুকাঠি রয়েছে যে 7 কোটি ডেটা যাচাই করে সেম ডে, একই দিনে ইলেকশন কমিশন বলে দিল যে 1,36,00,000 ডিসক্রিপেন্সি রয়েছে? কোন জাদুকাঠির বেসিস? যদি ইলেকশন কমিশন এতটাই কম্পিটেন্ট হয়, তাহলে উত্তরপ্রদেশে আপনার মেয়াদ বাড়াতে হচ্ছে কেন? যদি ইলেকশন কমিশন এত কম্পিটেন্ট হয়, তাহলে ছত্তিশগড়ে 7 দিন এক্সটেনশন দিতে হচ্ছে কেন? যদি ইলেকশন কমিশন এত কম্পিটেন্ট হয়, যখন বিএলওরা মারা গেছিল বা যখন সাধারণ মানুষ আত্মহত্যা করেছিল, তখন তাদেরকে অ্যাসিওরেন্স দেয়নি কেন? কোন জাদুকাঠির বলে ইলেকশন কমিশন 7,06,00,000, 7,00,000, 8,00,000 ডেটা অ্যাসেস করে, ইভ্যালুয়েট করে, অ্যানালাইজ করে, পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সেম ডে, একই দিনে সংবাদ মাধ্যমে বলল যে এই বাংলার 7 কোটি ভোটারের মধ্যে 1,36,00,000 এমন কেস রয়েছে যার কোনো না কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সমস্যা রয়েছে?
কোন জাদুকাঠির বলে? আর এই লিস্ট কোথায়? ইলেকশন কমিশন যদি ভোটার লিস্ট পরিষ্কার করতে চায় তাহলে আপনারা লুকাচ্ছেন কেন? ইউ ক্যানট ক্লিন আ লিস্ট বাই হাইডিং নেমস। আপনি নামগুলো প্রকাশ করুন। এই 1,36,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস আপনারা দিয়েছেন, মানে আমি ইলেকশন কমিশনের কথা বলছি, এবং জেলা ওয়াইজ ভাগ করে দিয়েছে, যে জেলা ওয়াইজ যেটা হোয়াটসঅ্যাপে ওরা শেয়ার করেছিল, সেখানে কুচবিহারের ক্ষেত্রে যেমন প্রজেনি বলেছে প্রায় 65,211, যাদের বয়সের সমস্যা রয়েছে এমন কেস রয়েছে প্রায় 45,596, বাবার নামের সাথে মিসম্যাচ রয়েছে এমন কেস রয়েছে প্রায় 2,77,994, বাবার বয়সের সাথে সেই ভোটারের কোনো এজ ডিফারেন্স রয়েছে সেরম কেস রয়েছে প্রায় 27,146, গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ দাদু ঠাকুরদা বা ঠাকুরমার সাথে যাদের এজ ডিফারেন্স রয়েছে এমন কেস রয়েছে 7,137। এটা কুচবিহারের বললাম, এরকম প্রত্যেকটা জেলার আলাদা রিলিজ করেছে। এবার কুচবিহারের কোন ব্লকে, কোন পঞ্চায়েতে বা কোন পুরসভায় কার বাবার নামের সাথে কোথায় মিসম্যাচ হয়েছে এটা তো প্রকাশ করতে হবে। তাহলে তো সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কেউ স্টোরি করতে পারে যে আদৌ সেটা রয়েছে কিনা, সেই লিস্টটা কে দেবে? ইলেকশন কমিশন লুকাচ্ছে কেন? কার ভয়ে, কার আদেশে, কার অঙ্গুলি হেলনে? আর আমি 31 তারিখ দিল্লিতে নিজে যাব, আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে সদুত্তর চাইব। আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকে আর লোকাবার কিছু না থাকে, আপনি লিস্ট রিলিজ করবেন। আমি ভুল বলছি? লিস্ট রিলিজ করা উচিত। আপনারা ধরুন চাকরি করেন, হঠাৎ আপনাদের বলে দেওয়া হলো যে 10% লোক সাসপিশিয়াস, এবং নাম বলা হলো না, হুটহাট করে চাকরি খেয়ে নিল, আপনারা জিজ্ঞেস করবেন না? আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকবে না? আমি একটা ক্লাসে পড়াশুনো করি, একটা ক্লাসে ধরুন 50 জন ছাত্র পড়ছে, হঠাৎ করে ক্লাস টিচার বললো পরীক্ষার পরে 40 জন পাস করেছে, 10 জন ফেল করেছে। আরে কারা ফেল করেছে সেটা তো বলতে হবে, কারা ফেল করেছে সেটা তো বলতে হবে। তাহলে তো খাতা চ্যালেঞ্জ করা যাবে, আনসার শিট চ্যালেঞ্জ করা যাবে, ক্লাস টিচারের সাথে কথা বলা যাবে। আপনি লোকাচ্ছেন কেন? আপনি কি কারণে লোকাচ্ছেন? বিজেপির নেতারা যেহেতু বলেছিল 1 কোটি 1.5 কোটি নাম বাদ যাবে লক্ষ্য পূরণের কারণে। আপনি ভারতবর্ষের ইলেকশন কমিশনার, আপনি বিজেপির ইলেকশন কমিশনার নয়। যদি 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়, লিস্ট রিলিজ করুক। বাংলায় যদি 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশি থাকে, ইলেকশন কমিশন লিস্ট রিলিজ করুক। হয় লিস্ট রিলিজ করুন, নইলে বাংলার মানুষের কাছে ক্ষমা চান, দুটোর মধ্যে একটা করুন। আপনি বাংলার মানুষের কাছে ক্ষমা চান, আমরা লিস্ট রিলিজ করতে বলবো না, কান ধরে ক্ষমা চান যে ভুল হয়েছে। আপনারাই তো বলেছেন বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে, এই লিস্ট রিলিজ করার দায়িত্ব কার? 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি মামার বাড়ির আবদার? 4টে কেস হতে পারে, 6টা কেস হতে পারে, 10টা কেস হতে পারে, তর্কের খাতিরে ধরলাম 10,000 হতে পারে। আপনি স্টেট বলে দিচ্ছেন 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি। আর যে কাজটা বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে করতে ইআরও এইআরও সবার 2 মাস লাগলো, আপনি সেম ডে 1 ঘন্টার মধ্যে করে বার করে দিলেন। কোন সফটওয়্যার রান করা হয়েছে, কাকে দিয়ে করা হয়েছে? আমার কাছে তো স্ক্রিনশট রয়েছে। সীমা খান্না বলে একজন ভদ্রমহিলা রয়েছে, তার ভূমিকা কি? কার অঙ্গুলি হেলনে তিনি কাজ করছেন দিল্লিতে? তার চ্যাটের স্ক্রিনশট রয়েছে আমার কাছে, আমরা সুপ্রিম কোর্টে জমা দেবো। তিনি মেনে নিচ্ছেন যে সফটওয়্যারের ভুলের কারণে হয়েছে।
তা আপনি লিস্ট রিলিজ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো কাউকে প্রোটেক্ট করছে না, আপনার লিস্ট রিলিজ করতে অসুবিধা কোথায়? বিজেপি দুর্নীতি নিয়ে কথা বলে, সব থেকে বড় দুর্নীতিবাজরা আজকে বিজেপির বড় নেতা। যারা সাম্প্রদায়িকতাকে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা করে ক্ষমতায় এসছে, তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলবে। নামটা সীমা খান না, আবার বলছি, ডিজিআইটি অ্যাটাচ টু ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। আর তার যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করুক, আমার কাছে চ্যাটের স্ক্রিনশট রয়েছে। সীমা খান্না কে? কোন সফটওয়্যার রান করে আপনি 1,36,00,000 বাঙালিকে সাসপিশিয়াস লিস্টে ঢোকালেন? কি করে আপনি করতে পারেন? আর আপনি করুন, আপনি 2 কোটি করুন, 3 কোটি করুন, আপনাকে লিস্ট রিলিজ করতে হবে। প্রত্যেকটা পার্টির প্রতিনিধি গিয়ে যাচাই করবে। তৃণমূলের প্রতিনিধি যাবে, বিজেপির প্রতিনিধি যাবে, কংগ্রেসের যাবে, সিপিএম এর যাবে, সাংবাদিক বন্ধুরা যাবে। লিস্ট কেন রিলিজ করা হচ্ছে না? আমাকে বলা হলো তুমি ভুল করেছো, আর আমি কি ভুল করেছি আমাকে বলতে হবে তো। বাংলার ক্ষেত্রে নিয়ম আলাদা, উত্তরপ্রদেশের ক্ষেত্রে নিয়ম আলাদা। বাংলার ক্ষেত্রে নিয়ম আলাদা, গুজরাটের ক্ষেত্রে নিয়ম আলাদা। বাংলার জন্য টাকা বন্ধ, আর বিহার, গুজরাট, উত্তরপ্রদেশে টাকা ডাইভার্ট করে ব্রিজ হচ্ছে, আর দুদিন অন্তর অন্তর ডবল ইঞ্জিন সরকারের ব্রিজ ভেঙে পড়ছে। আজকেও বিহারে একটা রোপওয়ে ভেঙে পড়েছে। এর দায়িত্ব কার? এর দায়িত্ব তো ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশনের কাছে যদি লোকানোর কিছু না থাকে, তাহলে নাম রিলিজ করছে না কেন? আমার প্রশ্ন তো এটাই। আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো এই প্রশ্নটা করুন। আমরা একাধিক কেস দেখেছি বাংলা জুড়ে, এরকম 100-র উপর কেস আছে। আমি জেলা ধরে ধরে আপনাদের ব্রেকআপ দিয়ে দিতে পারি। যারা বেঁচে রয়েছে এবং তাদেরকে মৃত হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে। ডানকুনিতে আমাদের একজন কাউন্সিলর আছে সূর্য বলে, তাকে ডেট দেখিয়ে দিয়েছে। এরকম প্রায়, আমি যদি আপনাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ বলি, এর ব্রেকআপ আমাদের কাছে আছে। আমরা এদের সবার সাথে যোগাযোগে আছি। দক্ষিণ 24 পরগনায় 24 জন আছে, কুচবিহারে 16 জন আছে, পূর্ব বর্ধমান থেকে এখনো 9 জনের উপর আমরা খোঁজ পেয়েছি যারা জীবিত রয়েছে, মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। হুগলি থেকে 7 জন রয়েছে, হাওড়া থেকে 7 জন রয়েছে, নদিয়া থেকে 5 জন রয়েছে, পূর্ব মেদিনীপুর থেকে 5 জন রয়েছে, দক্ষিণ কলকাতা থেকে 5 জন রয়েছে, বর্ধমান থেকে 4 জন রয়েছে, বীরভূম থেকে 3 জন রয়েছে, আলিপুরদুয়ার থেকে 2 জন রয়েছে, দার্জিলিং থেকে 2 জন রয়েছে, মুর্শিদাবাদ থেকে 2 জন রয়েছে। এরকম একাধিক সংখ্যা রয়েছে যারা বেঁচে আছে, হার্টি অ্যান্ড হেলদি, তাদেরকে দেখিয়ে দিয়েছে ডেড। এই দায় কার? কেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না? আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন, মানুষ এফআইআর করে আপনার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে জবাব দেবে বলে। কিসের বেসিসে? আপনার কাছে যদি জাদুকাঠি থাকে যে আপনি 7 কোটি ডেটা 1 ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, কি জাদুকাঠি রয়েছে আপনার কাছে? আমরা তো জানতে চাই কিসের বেসিসে। আর এই লিস্ট যদি রিলিজ না করা হয়, আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো। 31 তারিখ আমাদের সময় দিয়েছে। আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব, নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো। আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। আপনার দায়বদ্ধতা মানুষের প্রতি, বিজেপির প্রতি নয়। I repeat, Gyanesh Kumar is the Election Commissioner of India, not Government of India. He is answerable to the people of this country. যদি ভাবে বিজেপি অঙ্গুলি হিলানো আমি যা ইচ্ছা তাই করব আর প্রশ্ন করার কেউ নেই, আপনাদের যত গায়ের জোর আছে আপনারা প্রয়োগ করুন। মানুষের হয়ে প্রশ্ন তো আমরা করবই। লজিক্যাল ডিসক্রিপেন্সির ডেটা ইলেকশন কমিশনকে রিলিজ করতে হবে।
হয় আপনি রিলিজ করুন, নইলে বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চান, দুটোর মধ্যে একটা করুন। যে আমাদের ভুল হয়েছে। হঠাৎ করে তারপর ফাইনাল ভোটার লিস্ট রিলিজ করা হবে, তখন দেখবেন এর নাম নেই বিহারের মতো। বিহারের সাসপিশিয়াস লিস্ট ছিল 28 লাখ, তার মধ্যে ফাইনালি 3.5 লাখ ডিলিটেড, আর 24 লক্ষ লোক অ্যাকোমোডেটেড রয়েছে ফাইনাল ইলেকট্রাল রোডে, 24 লাখ লোক। আর বাংলার ক্ষেত্রে সেটা করে দিয়েছে 1,36,00,000। তার মধ্যে 6টা ক্যাটেগরি করে দিয়েছে। বাবার নামের মিসম্যাচ, বয়সের পার্থক্য, পদবিতে বানান ভুল। হতেই পারে, আপনি লিস্ট রিলিজ করুন, কোন পাড়ায় কার পদবীর বানান ভুল, তাকে তো তার সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ক্লেম এন্ড অবজেকশনে তো সে সুযোগ পাবে। আমি জানতেই পারলাম না, আমার কাছে নোটিশই এলো না, হঠাৎ করে আপনার নাম বাদ। আপনাকে যদি কোনো সুযোগ না দিয়ে চাকরি থেকে বার করে দেওয়া হয়, যে ইউ আর হিয়ার বাই সাসপেন্ডেড ফ্রম দ্য সার্ভিস, উই আর হিয়ার বাই টার্মিনেটিং আর এগ্রিমেন্ট অফ গ্রান্টিং এমপ্লয়মেন্ট, আপনি কি করবেন? আপনাকে কোনো সমর্থনের সুযোগ দেওয়া হলো না, স্টেট বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কি বাদ, কেন বাদ, কবে বাদ, কিছুই জানি না। এ কোথাকার নিয়ম? আপনি বাংলাকে গুজরাট বানাতে চাইছেন, আপনি বাংলাকে উত্তরপ্রদেশ বানাতে চাইছেন। বাংলা বিপ্লবীদের মাটি, এই বাংলা বশ্যতা স্বীকার করে না। আপনি এত চেষ্টা করেছেন, আমি একের পর এক যদি উদাহরণ আপনাদের দিই, আপনারা দেখবেন সেই 19 সাল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে, আমাদের মনীষীদের অপমান করা থেকে, একদিকে কুচবিহারের পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলা, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানকে না জেনে বলে দেওয়া বিশ্বভারতী, স্বামী বিবেকানন্দকে বামপন্থীর প্রোডাক্ট বলা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলা, সাথে যেন ব্যাডমিন্টন খেলতো বঙ্কিম দা। আরে মাথা নিচু করে নাম নিতে শিখুন। 100 বার জন্ম নিলেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নখের যোগ্য হতে পারবেন না। সেখান থেকে শুরু করে এদের সাংসদ নেতারা রামমোহন রায়কে বলছে ব্রিটিশদের দালাল। আপনি ভাবুন, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে অপমান করছে, স্বামী বিবেকানন্দকে বলছে বামপন্থী প্রোডাক্ট। এই একের পর এক শয়ে শয়ে উদাহরণ রয়েছে। বাংলাকে বলছে বাংলা বলে কোনো ভাষাই নেই, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। বহাল তো বিয়েতে পদে রয়েছে, আসেন এখনো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলায় কথা বললেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি। এরকম হাজার হাজার ঘটনা গত 6 মাসে ঘটেছে। আজকেও দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর এবং বালুরঘাটের দুজন ব্যক্তি তাদেরকে বাংলাদেশি বলে জেলে ঢুকিয়ে দিয়েছিল মহারাষ্ট্রে। আমরা তাদের ফেরত নিয়ে এসেছি। বিধানসভা কেন্দ্র হচ্ছে একজনের বালুরঘাট আর আরেকজনের বোধহয় গঙ্গারামপুর, খুব সম্ভবত দুটোই দক্ষিণ দিনাজপুরের কেস। এলাকার সাংসদের নাম হচ্ছে সুকান্ত মজুমদার, দিল্লির কৃতদাসত্ব করছে। এরা এতটাই নির্লজ্জ, যারা ভোট দিয়ে এদেরকে সাংসদ করেছেন। আপনি যদি আমাকে 10 বছরে একবার দেখাতে পারেন 11 বছর বিজেপি ক্ষমতায় একবার 100 দিনের কাজের জন্য একটা কোয়েশ্চেন আওয়ারে কোয়েশ্চেন করেছে, বা 0 আওয়ারে একটা মেনশন করেছে, বা কোনো ইন্টারভেনশন লোকসভায়। এই যে 12 জন সাংসদ আছে বা 18 জন সাংসদ ছিল 19 থেকে 24 অব্দি, একটা প্রশ্ন। আমি কান ধরে ক্ষমা চাইবো আপনাদের কাছে। বিজেপি মানেই বুঝে নিতে হবে জমিদার আর দিল্লির কৃতদাস। এরা বাংলার মানুষের ভালো চায় না। বাংলার মানুষের ভালো চাইলে আপনি বলুন লজিক্যাল ডিসক্রিপেন্সি রিলিজ করতে। এদের নেতা মন্ত্রীরাই বলছে মতুয়াদের নাম বাদ গেলে যাক, আমার কথা নয়। বিজেপির সাংসদ বলছে, কেন্দ্রীয় মন্ত্রী বলছে, বিজেপির বিধায়ক বলছে। আর তাদের থেকেই ভোট নিয়ে দিনের পর দিন এরা সাংসদ হয়েছে, মন্ত্রী হয়েছে, দেশে কেন্দ্রীয় সরকার তৈরি হয়েছে, মন্ত্রিসভা তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে।
এই মতুয়া ভাইদের বোনদের বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। এবং এই কারণেই আমরা বিজেপিকে চ্যালেঞ্জ করছি। আমরা যেমন 24-এর আগে বলেছিলাম, প্রধানমন্ত্রী সেখানে বলেছিল হাজার হাজার কারোड़ रुपया दिया है आपके लिए, दीदी का सरकार वो पैसा आप तक पहुंचने नहीं देता है। আমি বলেছিলাম খালি শ্বেতপত্রটা প্রকাশ করুন। আপনি বলছেন আবাসের জন্য 50,000 কোটি টাকা দিয়েছি, খুব ভালো কথা, প্রমাণটা দিতে হবে। 50,000 কোটি উড়ে উড়ে আসে না, ব্যাংকের মাধ্যমে, ব্যাংকিং ট্রানজাকশনের মাধ্যমে আসে। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, কেউ তো বারণ করছে না। টাকাটা দিয়েছেন, তার ব্যাংকিং ট্রানজাকশন বা একটা ব্যাংকের স্টেটমেন্ট বা কোনো একটা ট্রানজাকশন ডিটেলস আপনাকে তো প্রকাশ করতে হবে। আজকে 2 বছর 2.5 বছর হতে চললো, এখনো প্রকাশ করতে পারেনি। ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করলাম আজকে, আপনাদের সময়সীমা 31 তারিখ বেঁধে দিয়ে আসবো, আর আপনাদের কত গায়ের জোর আপনারা প্রয়োগ করুন। 2019-এও করেছেন, 2021-এও করেছেন, 2024-এও করেছেন, 2026-এও আপনাদের দেখাবো বাংলার ক্ষমতা কি। এই একের পর এক বাংলার উপর যে আক্রমণ, আমি যে উদাহরণগুলো আপনাদের দিলাম, রাজা রামমোহন রায় থেকে শুরু করে, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, মা শারদাকে নিয়ে কুরুচিকর কার্টুন তৈরি করা, প্রজাতন্ত্র দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুর ট্যাবলো বাতিল করা, সেখান থেকে মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলা, এগুলো তো বাংলার মানুষ ভুলে যায়নি। রামকৃষ্ণ পরমহংসদেবকে অশিক্ষিত বলা, বিশ্বভারতীর ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছে দেওয়া, অমিত শাহের অধীনে থাকা দিল্লি পুলিশ খালি বাংলায় কথা বলেছে বলে সোনালী খাতুনদের বাংলাদেশে ডিপোর্ট করে দিয়েছে। এই কারণে আমরা আগামী 2 তারিখ থেকে একটা কর্মসূচি শুরু করছি, যে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করে বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত করার যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চালাচ্ছে, সেটা এক ধাপ আরো এগিয়ে নিয়ে গিয়ে এসআইআর করে বাংলার মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে ষড়যন্ত্র করেছে, বাংলার উপর যে আঘাত, বাংলার উপর যে হামলা, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হবে এবং বাংলা আগামী দিন বাংলার ক্ষমতা দেখাবে। আমি 2 তারিখ থেকে রাস্তায় থাকব। আমি বলেছিলাম 28 তারিখ যে এসআইআর হওয়ার, যখন এসআইআর হবে, এসআইআর চলাকালীন আমার রাস্তায় মানুষের সাথে দেখা হবে। যেহেতু বাড়ি বাড়ি গিয়ে বিএলও টুরা সবাই ব্যস্ত ছিল, আমরা আলাদা করে কোনো কর্মসূচি নিইনি। কিন্তু আপনি যদি আপনার পলিটিক্যাল এজেন্ডা কে সার্ভ করার জন্য ইলেকশন কমিশনের মতো ইনস্টিটিউশনকে বিক্রি করে দেন বিজেপির পায়ে, তাহলে বাংলার মানুষ বা তৃণমূল কংগ্রেস কিন্তু ছেড়ে কথা বলবে না। এবং আপনার কত ক্ষমতা, আপনি নির্বাচনে লড়ে মানুষের সামনে যখন যাবেন, মানুষের আদালতে মানুষ প্রমাণ করবে যে আগামী দিন মানুষ কার সাথে আছে। আমরা 2 তারিখ থেকে, আগামী 2রা জানুয়ারি, 2nd জানুয়ারি থেকে যে কর্মসূচি আমি শুরু করছি, একটা আমাদের অলরেডি মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে তিনি আমাদের রিপোর্ট কার্ড অলরেডি তুলে ধরেছেন মানুষের কাছে। আমাদের একটা জবাবদিহিতা রয়েছে, যেহেতু 15 বছর আমরা ক্ষমতায়। আমরা যখন 2021-এও নির্বাচনে গেছিলাম, আমরা বঙ্গধ্বনি যাত্রা করে 10 বছরের রিপোর্ট কার্ড মানুষের কাছে তুলে ধরেছিলাম। পুঙ্খানুপুঙ্খ হিসেব, কোন ক্ষেত্রে আমরা কি কাজ করেছি, যে সমস্ত যুগান্তকারী প্রকল্প বা কর্মসূচি রাজ্য সরকার নিয়েছে বা বাস্তবায়িত করেছে বিভিন্ন ক্ষেত্রে, তার একটা বিস্তারিত তালিকা বা খতিয়ান আমরা মানুষের কাছে তুলে ধরেছিলাম 2021-এর আগে। আমাদের দায়িত্ব, কর্তব্য, যে তৃতীয়বার যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ বসিয়েছেন, আমাদের নির্বাচনে যাওয়ার আগে এই 15 বছরে আমরা কি কাজ করেছি, সেটা স্বাস্থ্যক্ষেত্রে হোক, জাতিগত শংসাপত্রের ক্ষেত্রে হোক, সেটা পর্যটনের ক্ষেত্রে হোক, শিক্ষাক্ষেত্রে হোক, শিল্পক্ষেত্রে হোক, ক্রীড়াক্ষেত্রে হোক, আমরা বিস্তারিত একটা রিপোর্ট কার্ড মানুষের কাছে, মানুষের দোরগোড়ায় নিয়ে যাবো, মানুষের দুয়ারে আমরা পৌঁছে দেবো। আমরা যদি মাথা নত করতেই হয়, আমরা 10 কোটি বাঙালির কাছে মাথা নত করবো, 10 কোটি বঙ্গবাসীর কাছে করব।
এই মাটির কাছে করব, আমাদের গুরুজনদের কাছে করব, বিপ্লবীদের কাছে করব, যারা এই মাটির জন্য প্রাণ দিয়েছে তাদের কাছে করব। দিল্লির জল্লাদদের কাছে বাংলার মানুষ কোনোদিন আত্মসমর্পণ করবে না, মেরুদণ্ড বিক্রি করবে না। আমি গতকাল একটা ভিসি করে আমাদের দলীয় কর্মীদের এবং পদাধিকারীদের কিছু নির্দেশ দলের তরফ থেকে দিয়েছি। এই কর্মসূচি যেমন 1 জানুয়ারি থেকে শুরু হবে, ঠিক তার পরের দিন 2 জানুয়ারি থেকে বিভিন্ন জেলায় আমি নিজে যাব। সেখানে আমার কিছু কর্মসূচি থাকবে, জনসভা থাকবে, রোড শো থাকবে, কিছু কমিউনিটি ইন্টারাকশন থাকবে। যেমন আমি 2 তারিখ দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে সভা শুরু করব। তার পরের দিন আমি উত্তরে জলপাইগুড়ি আলিপুরদুয়ার নিয়ে চা বাগানের শ্রমিকদের নিয়ে একটা ইন্টারাকশন করব, একটা আলোচনা সভা বা একটা সভা তাদের সাথে করব। এবং সে কারণে আমরা যে ক্যাম্পেইনটা আজকে, যার শুভ সূচনার কারণে আপনাদের সবাইকে ডেকেছি, যে এদের যত ক্ষমতা আছে প্রয়োগ করো, এদের যত টাকা, এজেন্সি, ক্ষমতা, ইলেকশন কমিশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, প্যারামিলিটারি ফোর্স, এসআইআর, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, মিডিয়া, টাকা যত কিছু আছে আপনার সর্বশক্তি লাগিয়ে আপনি প্রয়োগ করুন। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এই কর্মসূচিকে সামনে রেখে আগামী 1 মাস আমি রাস্তায় থাকব। এবং কি কারণে যতই করো হামলা, এই যে একের পর এক ধারাবাহিক হামলা বাংলার ভাবাবেগের প্রতি, বাংলার কৃষ্টির উপর, বাংলার সংস্কৃতির উপর, ভাষার উপর, খাবারের উপর। একজন চিকেন প্যাটিস বিক্রি করছে, তাকে মারা হচ্ছে। বিজেপি ক্ষমতায় না এসে যদি চিকেন প্যাটিস বিক্রেতাকে মারে, তাহলে ভাবতে পারছেন বাংলায় যদি এরা ক্ষমতায় থাকতো কি করত? 70 জন এমএলএ নিয়ে যদি একটা রাজনৈতিক দল একটা গরিব ছেলে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারছে, কোথায় মারছে? গীতা পাঠের অনুষ্ঠানে মারছে। বাপের জন্মে গীতা পড়েনি। গীতা যদি পড়তো এই কাজ করতো না। একটা শ্লোক বলতে পারবে না গীতার। গীতার 5ম অধ্যায় 18 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গবি হস্তিনী সুনিচৈব স্বভাকে চা পণ্ডিতা সমদর্শিনাহা। তার মানে একটা মানুষ তো ছেড়ে দিন, একটা কুকুর বিড়ালের মধ্যে আমি বিরাজমান, সবার মধ্যে আমি বিরাজমান, সবার মধ্যে। অর্জুনকে বলছে, শ্রীকৃষ্ণের মুখের বাণী। সেই গীতা পাঠ অনুষ্ঠানে বিজেপির নেতারা, কর্মীরা একটা গরিব মানুষকে সে বিক্রি করছে চিকেন প্যাটিস বলে, তাকে মারা হচ্ছে। শুধু তাই না, দোষীদের পুলিশ অ্যারেস্ট করেছে, তাদের মালা পরিয়ে বরণ করানো হচ্ছে। এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব। গীতা পড়েছেন? একটা শ্লোক বলতে পারবে? মাঠে এরম ভাবে গেরুয়া তিলক লাগিয়ে গীতা আপনি বাড়িতে পড়ুন, গীতার কথাগুলো ফলো করুন। আরে আপনি শ্রীকৃষ্ণর কথাই মানছেন না। গীতা একমাত্র পবিত্র গ্রন্থ যেখানে ভগবানের বাণী স্বয়ং রয়েছে। বাকি যেগুলো রয়েছে, ভগবত পুরাণের যে 18টা স্কন্ধ রয়েছে, সেখানে কোথাও ভগবানের বাণী নেই। শ্রীকৃষ্ণ স্বয়ং যে কথাগুলো বলেছিল, এই যে 700টা শ্লোক, এই শ্লোকগুলো শ্রীকৃষ্ণর মুখ থেকে বেরিয়েছে। আপনি শ্রীকৃষ্ণকেই মানেন না। জবে থেকে রাম মন্দির হয়ে গেছে, জয় শ্রীরাম বর্জন। এই তো বিজেপির হিন্দুত্ব। জয় শ্রীরাম আর করে না। আরে রামের পুজো আপনি বাড়িতে করুন। যে রাম অকাল বোধনে নিজের চক্ষুটা মা দুর্গাকে অর্পণ করেছিল, সেই মা দুর্গার বংশ পরিচয় নিয়ে বিজেপি প্রশ্ন তোলে। এরা হিন্দুত্ব শেখাবে আমাদের, বাংলার মানুষকে? এটা কি জানে? আপনি ধর্ম বাড়িতে করবেন। হিন্দু ধর্মের রক্ষাকর্তা হিসেবে যারা নিজেদের দাবি করে, অন্যান্য রাষ্ট্রে যখন হিন্দুরা নিগৃহীত হয়, যখন তাদেরকে অত্যাচারিত করে মারা হয়, তখন এরা কোথায় থাকে?
তখন এদের ভালোবাসা, প্রেম, বন্দনা, আবেগ এসব কোথায় থাকে? যে বিজেপি আজকে বাংলা এসে, এটা সম্প্রীতির বাংলা, কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে ভেজিটেবল প্যাটিস বিক্রি করবে, কে ফিশ ফ্রাই বিক্রি করবে, কে আলুর দম বিক্রি করবে, কে এগরোল বিক্রি করবে, আর কে চাউমিন বিক্রি করবে, বিজেপির দিল্লির বাবারা ঠিক করবে? তুমি জগৎ নাচাবে? ক্ষমতায় না আসতেই যদি বিজেপির এই রূপ হয়, যদি এরা ক্ষমতায় থাকতো কি করতো? প্রধানমন্ত্রী স্বয়ং মাছ খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে 2024-এর নির্বাচনের প্রাক্কালে। ছোট বড় মাঝারি সেজো সব নেতা এক। আমরা যা করার আগামী দিন আমরা দিল্লিতে যাব, করব, এবং আমরা বলেছিলাম যে একটা যোগ্য ভোটারের নামও যদি বাদ যায় দিল্লিতে আন্দোলন হবে। দিল্লিতে আজও বলছি আন্দোলন হবে। বিজেপির কত ক্ষমতা বিজেপি রুখে দেখাক, ইলেকশন কমিশনের কত ক্ষমতা। কি করবেন আপনি? জেলে ঢোকাবেন, মারবেন, গলা কাটবেন, কাটুন। মরে গেলেও আপনাদের কাছে বস্তুতা স্বীকার করবো না, মরে গেলেও আপনাদের কাছে মাথা নত করবো না। আপনার যত ক্ষমতা আছে প্রয়োগ করুন। আপনি মানুষের কাছে যান আপনার রিপোর্ট কার্ড নিয়ে। আপনি 11 বছর সরকারের ক্ষমতায় বাংলা থেকে 6 লক্ষ কোটি টাকা, 6.5 লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গেছেন। পুঙ্খানুপুঙ্খ হিসেব দিন বাংলাকে। কেন আজকে 100 দিনের টাকা সুপ্রিম কোর্টে এসএলপি ডিসমিস হওয়ার পরেও বন্ধ? কেন আজকে হাইকোর্ট বলে দেওয়ার পরে 100 দিনের কাজ শুরু হয়নি? কেন আজকে আবাসের টাকা বন্ধ? আজকে প্রায় 52,000 কোটি টাকা মানরেগাতে বন্ধ করে রেখে দিয়েছে। মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দিচ্ছে মানরেগা থেকে। জি রামজি, জাতির জনক যে, তাকেই সরিয়ে দিচ্ছে। আমি আপনাদের বিস্তারিত একটা ভিডিও দেখাবো কেন আমরা এই ক্যাম্পেইনটা করছি এবং এর সারবত্তা কি এবং গুরুত্ব কি এবং কি কারণে আমাদের এটা করা। তারপর যখন আমি মাঠে ময়দানে থাকবো, আপনাদের সকলের সাথে আবার দেখা হবে, তখন আমি বিস্তারিত বলবো। আর ভিডিওটা চলার পর আপনাদের যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমি এক এক করে নেবো এবং উত্তর দেবো। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे লাখ লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে। এই 1,36,00,000 আদৌ তারা নোটিশ পাচ্ছেন কিনা সেটাও স্পষ্ট নয়। কেউ নোটিশ পাইনি। ফলে এইটার ক্ষেত্রেও কি একটা প্রবল অ্যানোমালি থেকে যাচ্ছে যে আদৌ এই 1,36,00,000 তাদেরকে নোটিশ সার্ভ করা হচ্ছে কিনা সেটাও কিন্তু জানতে পারছি না। আপনি লিস্ট যদি পাবলিশ করেন, তার বেসিসে যদি নোটিশ পাঠানো হয়, কারোর তো কোনো আপত্তি নেই। কিন্তু আপনি লিস্টই যদি পাবলিশ না করেন, যদি একটা ধোঁয়াশা রয়েই যায়, যদি একটা অ্যাম্বিগুইটি থাকে যে কারা কারা এই লিস্টের মধ্যে রয়েছে, কি কারণে রয়েছে, আপনি 6টা ক্যাটেগরি করে দিলেন এবং বললেন যে বাবার নামের সাথে মিসম্যাচ রয়েছে, এই কারণে 1,36,00,000 মধ্যে 11 লক্ষ লোক পড়লো। যাদের বাবার সাথে ছেলেদের এমন 15-20 বছরের ডিফারেন্স রয়েছে, এরকম 20 লাখ লোক পড়লো। আরে কারা পড়লো সেটা তো বলতে হবে। 6টা ক্যাটেগরি করে যদি আমি ঢুকিয়ে দিই, কোথাও 10 লাখ, কোথাও 12 লাখ, কোথাও 15 লাখ, তাহলে তো হবে না। সাংবাদিক হিসেবে আমি মনে করি এই প্রশ্নগুলো আপনাদেরও করা উচিত ইলেকশন কমিশনের কাছে, যে ট্রান্সপারেন্সি যদি আপনার মোটিভ হয় তাহলে আপনারা লুকাচ্ছেন কেন? আপনারা পাবলিশ করুন। ভোটার লিস্ট যদি ক্লিন করা আপনাদের উদ্দেশ্য হয়, ভোটার লিস্ট পরিষ্কার করাই যদি উদ্দেশ্য হয়,
প্রথমত এই ভোটার লিস্টের বেসিসেই 2024 নির্বাচন হয়েছে। ভোটাররা যদি অবৈধ হয় তাহলে দেশের প্রধানমন্ত্রী অবৈধ, ভোটার যদি অবৈধ হয় তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, প্রতিরক্ষা মন্ত্রী অবৈধ, স্বাস্থ্যমন্ত্রী অবৈধ, রেলমন্ত্রী অবৈধ, যে সরকার গভর্নর অ্যাপয়েন্ট করছে গভর্নর অবৈধ, যে সরকার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করছে বা যে সাংসদরা করছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অবৈধ, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার জন্য যারা ভোটাধিকার প্রয়োগ করে ভাইস প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছে যে সমস্ত সাংসদরা তারাও অবৈধ, ভাইস প্রেসিডেন্ট নিজে অবৈধ। আমি সেই বিষয়ে ঢুকছি না, আমি বলছি আপনি বলে দিলেন যে ভোটাররা অবৈধ, কারণ আপনার তো মোরাল বা মোরাল ভ্যালু বলে কিছু নেই, মোরাল সিস্টেম বা মোরাল ভ্যালু বলে কিছু নেই যে আমি যদি অবৈধ হই তাহলে আগে আমি রিজাইন করি, নিয়ে সারা ভারতবর্ষে এসআইআর করি। আপনি সেটা করলেন না, আপনি স্টেট বলে দিলেন যে এখানে ভোটার লিস্ট পরিষ্কার করতে হবে, সেই জন্য আমি এসআইআর করছি। এসআইআর প্রক্রিয়া শুরু হলো, এসআইআর প্রক্রিয়া শুরু করার সময় আপনি যা ইচ্ছা তাই করছেন, জোর জবরদস্তি কাজ কমপ্লিট করতে হবে 2 মাসের মধ্যে। আরে আপনার কাছে যদি টুল থাকে যে আপনি একদিনের মধ্যে যাচাই করে 7 কোটি ভোটারকে বলে দিলেন 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস রয়েছে, তাহলে আপনি তাদের নাম পাবলিশ করছেন না কেন? আপনার কিসের এত ভয়? যদি লোকানোর কিছু মোটিভ নাই থাকে, উদ্দেশ্য নাই থাকে, আর আপনার উদ্দেশ্য যদি পরিষ্কার থাকে, ক্লিন থাকে, তাহলে আপনি পাবলিশ করুন। বিজেপি এটাই চেষ্টা করবে যে যেহেতু বিজেপির নেতারা 1 কোটি 1.5 কোটি বলেছে, ইলেকশন কমিশনকে নতজানু করে যেন তেন প্রকারে জোর জবরদস্তি কায়দা করে বাংলা থেকে, বাংলার মানুষ যেহেতু এদেরকে 2021-24 ভোট দেয়নি, সেই কারণেই প্রধানমন্ত্রী গত সপ্তাহে সভা করতে এসে ভার্চুয়াল অ্যাড্রেসে বলেছে বাঁচতে চাই তাই বিজেপি তাই। এই 4টে শব্দের মধ্যে কিন্তু গভীর একটা মেসেজ লুকিয়ে আছে। এই 4টে শব্দের মধ্যে শুধু ষড়যন্ত্র নয়, বাংলার প্রতি যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষকে পানিশ করার যে মানসিকতা, যে শিক্ষা দেওয়ার মানসিকতা, টাইট করার মানসিকতা, যেটা বিজেপির নেতারা বলেছে টাইট করতে হবে। ওরাই তো বলেছে যে একটা ফোনে টাকা চলে আসবে, একটা ফোনে টাকা বন্ধ করে দেবো, তো নেতারাই করেছে। তো বাংলার মানুষকে যে টাইট করার মানসিকতা, এটাই এই 4টে শব্দ থেকে পরিষ্কার যে বাঁচতে চাই বিজেপি তাই, মানে স্যারেন্ডার করে বাংলার মানুষকে বলছে বিজেপির পায়ে ধরে যে আমাকে বাঁচতে দাও, তোমাকে ভোট দেবো। বাংলার মানুষ কোনোদিন পায়ে পড়েনি, এটা দাঙ্গার ভূমি নয়, এটা বিপ্লবীদের ভূমি। বাংলার মানুষ লড়তে জানে, সবকিছু বিক্রি করে দেবে কিন্তু আত্মসম্মান বিক্রি করবে না। এদের পাল্টা বাংলার মানুষ জবাব দিয়ে প্রমাণ করবে যে বাঁচতে চাই তাই বিজেপি বাই, আর বাংলা মানবে না হার, তৃণমূল আবার। বাংলার মানুষ প্রমাণ করবে। শুধুমাত্র সাধারণ মানুষ নয়, কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে আপনার খণ্ডঘোষের এমএলএ নবীন চন্দ্র বাগ বলুন বা মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলুন বা কাকলি ঘোষ দস্তিদার, তাদের পরিবারের লোকজনকেও ডাকা হচ্ছে। তাহলে যারা জনপ্রতিনিধি এতদিন ধরে নির্বাচিত হয়ে আসছেন, কোনোভাবেই তারা সাধারণ মানুষের দ্বারাই নির্বাচিত হয়েছেন, এই জনপ্রতিনিধিদের ডাকার পিছনে উদ্দেশ্যটা কি? মানে ওই জায়গাগুলো, ওই আসনগুলোকে কি টার্গেট করা হচ্ছে, নাকি ওই অন্য কিছু বিজেপির কোনো পরিকল্পনা রয়েছে? সেটা তো জ্ঞানেশ কুমার বলতে পারবে। কোন সফটওয়্যারের বেসিসে, কোন জাদুকাঠির বেসিসে তিনি একদিনের মধ্যে ঠিক করে নিলেন যে এই 7 কোটি ভোটারের মধ্যে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস রয়েছে, এবং যিনি নিজে জনপ্রতিনিধি তার 2 ছেলের নাম নেই। কাকলি ঘোষ দস্তিদারের ক্ষেত্রে তার 2 ছেলের নাম আমি শুনেছি ভোটার লিস্টে নেই, তার নিজের মায়ের নাম ভোটার লিস্টে নেই। জনপ্রতিনিধিদের নামই যদি না থাকে তাহলে বিজেপির থেকে আপনি কি আশা করবেন? 18 নম্বর ওয়ার্ডে ডানকুনি পুরসভার আমাদের কাউন্সিলর, তাকে দেখিয়ে দিয়েছে মৃত। তো যে ইলেকশন কমিশন আজ থেকে 3 মাস আগে অপোজিশন পার্টিদের কাছে বলেছিল আন্ডারটেকিং দিয়ে বলুন, সেই ইলেকশন কমিশনের ক্ষমতা হবে আজকে ভারতবর্ষের মানুষের কাছে আন্ডারটেকিং দিয়ে বলা, বা বাংলার 10 কোটি মানুষকে আন্ডারটেকিং দিয়ে বলা যে এই যে লিস্ট হয়েছে এটা ত্রুটিপূর্ণ নয়, এই যে লিস্ট হয়েছে ক্লিন লিস্ট হয়েছে, এই লিস্টে কোনো ভুল ত্রুটি পাবেন না। ইলেকশন কমিশন কি পারবে? আপনি আচরি ধর্ম, আপনি যেটা অন্যের থেকে আশা করছেন আপনি নিজে করেও দেখান না, কেউ তো বারণ করছে না। তো এই ইনসিডেন্টগুলো থেকে ইলেকশন কমিশনের যে অবস্থান বা যে লক্ষ্য, এটা স্পষ্ট। ইলেকশন কমিশন যদি অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করাই তাদের আসল উদ্দেশ্য বা লক্ষ্য থাকতো, তাহলে যেখান থেকে রোহিঙ্গা বা বাংলাদেশিরা ঢুকছে
প্রথমত সেই বর্ডারিং স্টেটগুলোকে আইডেন্টিফাই করে সেখানে এসআইআর চালানো হতো। হোম মিনিস্টারের রিজাইন করা উচিত। যার ইন্টেলিজেন্স ফেলিয়ারের কারণে বাংলাদেশিরা ভারতবর্ষে ঢুকতে পেরেছে বা ওদের কথায় বাংলায় আসতে পেরেছে, তাহলে সেই ইন্টেলিজেন্স চিফকে সাসপেন্ড করা উচিত। তাকে উপরন্তু এক্সটেনশনে রাখা হয়েছে, তার মেয়াদ শেষ হয়ে গেছে, তাকে এক্সটেনশনে রাখা হয়েছে। তো এতেই বিজেপির যে অবস্থান এবং ইলেকশন কমিশনের যে বিজেপির আঁতাত, আমি এই কারণেই ইলেকশন কমিশনকে ভারতীয় জনতা পার্টির সহকারী সংস্থা বলেছি। আজকে সকাল থেকে দুটি হিয়ারিং প্রসেস শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় রাজ্যে দেখা গেছে কোথাও 85 ইয়ার্স, কোথাও 88 ইয়ার্স যারা বয়স্ক মানুষজন তাদেরকে ডাকা হচ্ছে এবং তারা আসছেন কেউ 8 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে। কমিশন বলেছিল যাদের 80 আপ যাদের বয়স হয়ে যাবে তাদের জন্য বাড়িতে গিয়ে ব্যবস্থা হবে। এই যে মানে কমিশন এই বয়স্ক মানুষদেরকে যেভাবে ডেকে নিয়ে এসে করাচ্ছেন, এই হেনস্থার শিকার তারা, মানে এটার করার কারণ কি কোথাও গিয়ে চাপ তৈরি করানো হচ্ছে মানুষের কাছে, মানে এই এনাদেরকে নিয়ে এসে? দেখুন, বিজেপির পলিটিক্সই হচ্ছে লাইনে দাঁড় করিয়ে দেওয়া। কালো টাকার নাম ধ্বংস করার নাম করে একবার আপনাকে লাইনে দাঁড় করিয়ে দেবে, একবার ভোটার লিস্ট ফিল করার নাম করে আপনাকে লাইনে দাঁড় করিয়ে দেবে। মানুষের উপর অত্যাচার করা, মানুষকে বিরক্ত করা, মানুষের জন্য প্রতিকূলতা সমস্যা তৈরি করা, এই বিজেপির লক্ষ্য উদ্দেশ্য। এবং এটা না করে যদি আপনি একটা AR-এর পক্ষে যদি 200টা করে কেস করতে হয়, এই কার্যত সম্ভব? আমি যদি এখানে 500 সাংবাদিক ডাকি, কি করে হবে? আমি সাংবাদিক বৈঠক করতেই পারবো না ভাই। আমাকে হয় 50টা ডাকতে হবে, ম্যাক্সিমাম 70-80টা 100টা ডাকতে পারি। আমি যদি এখানে 500 সাংবাদিকদের ডাকি, আপনারা কেউ প্রশ্ন করতে পারবেন, বুঝতে পারবেন, দাঁড়াতে পারবেন? এটা সম্ভব না, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তো ইলেকশন কমিশন যে হিয়ারিং গুলো করছে সেটা যদি ডিসেন্ট্রালাইজ করা হয়, কোনো পরিকল্পনা নেই তো। বিজেপি যেটা বলছে সেটাই ওরা এক্সিকিউট করছে। এই যে নিজের মেরুদণ্ড, নিজের উপস্থিত বুদ্ধি, নিজের অভিজ্ঞতা কাজে লাগানো, দেশের সংবিধানকে সম্মান দিয়ে কাজ করা, এগুলো তো নেই। এরা চাটুকারিতা, তল্পিবাহকতা, কৃতদাসত্ব ছাড়া কিছু করেনি। আপনি ভ্যানেশ কুমার সম্পর্কে একটু পড়াশোনা করুন, তাহলে বুঝতে পারবেন এর অতীতটা কি। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা চাকরি ক্ষেত্রে বোনাস শব্দটা শুনেছি সবাই। এখন বিজেপি বলছে এসআইআর শেষ হলে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো একপার হয়ে যাবে, আমরা বোনাস পাবো। এই বোনাস সম্পর্কে আপনার কি রিয়াকশন? যে বোনাস কে কাকে দিচ্ছে? কমিশন দিচ্ছে না বিজেপি নিচ্ছে? না, সেটা তো তারাই বলতে পারবে যে বোনাস কে কাকে দিচ্ছে। তারা তো বাংলার মানুষের কোনোদিন হয়ে কথা বলেনি। তারা তৃণমূলের সাথে লড়াই করুক, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দিক, আমায় গাল দিক, তৃণমূলকে গাল দিক, কিন্তু বাংলার মানুষকে এই যে বঞ্চিত করে রাখছে, বাংলার মানুষের বিরুদ্ধে গিয়ে তৃণমূলকে শিক্ষা দিতে গিয়ে যুদ্ধ ঘোষণা করেছে, এই যে বিজেপির মানসিকতা, আমরা এই কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলেছি। আজকে দেখুন, কোথাও বিজেপির কোনো নেতার, এই যে এত লোক মারা গেছে এসআইআর কে কেন্দ্র করে, কোথাও কোনো হেলদোল নেই। কারোর বাড়িতে গিয়ে একবার একটা সহানুভূতির বার্তা দেওয়া, বা পরিবারের একটা লোকের সাথে গিয়ে কথা বলা, বা কারোর ফর্ম ফিল আপ করতে গিয়ে একটা পেন এগিয়ে দেওয়া বা দুটো ফর্ম ফিল আপ করতে গিয়ে সাহায্য করা, এইটুকু সৌজন্যতাও বিজেপির কোনো বড় ছোট নেতা দেখায়নি। বিজেপিকে এই কারণেই আমরা বাংলা বিরোধী বলেছি। বিজেপি খালি বোনাসের রাজনীতি, হিন্দু মুসলমানের রাজনীতি, টাইট করার রাজনীতি, এজেন্সির রাজনীতি, মানুষের নাম বাদ দেওয়ার রাজনীতি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়ার রাজনীতি, ভেঙে দাও, গুড়িয়ে দাও, শেষ করে দাও, কেটে দাও, মিটিয়ে দাও, দাঙ্গা লাগিয়ে দাও। আর তৃণমূল সাজিয়ে দাও, গুছিয়ে দাও। বিজেপি চায় মানুষের চোখে জল নেমে আসুক, তৃণমূল চায় মানুষের মুখে হাসি ফুটুক। পার্থক্য এখানেই। কদিন আগে সিও দপ্তরে গিয়েছিলেন আপনাদের দলের পার্থ ভৌমিক, শশী পাজা। সেখানে একটা অভিযোগ করে এসেছিলেন যে বেস লাইন সার্ভে বা কেএপি সার্ভে, এটা যে 81 বিধানসভা বেছে নেওয়া হলো, এটা কি কারণে, এই প্রশ্ন আপনারা করেছিলেন। তো কমিশন কি আপনাদের কোনো উত্তর দিয়েছে? কারণ কমিশনের তরফ থেকে দাবি যে এটা প্রত্যেক বছর করা হয় এবং এর কিছু প্যারামিটার রয়েছে, সেই প্যারামিটার অনুযায়ী আমরা করছি, এর বাইরে কোনো রকম কোনো উদ্দেশ্য নেই। কি বলবেন? এই যে বাংলাকে আলাদা করে সিলেক্ট করে বাংলাকে হেনস্থা করা, তার একটা নিদারুণ উদাহরণ এই সার্ভে। কারণ এটা বাংলাই হচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে আপনি যদি তথ্য দেখেন, তাহলে শতাংশ নিরিখে সব থেকে বেশি নাম বাদ গেছে হচ্ছে গুজরাট, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। কোথাও এই টিম যাচ্ছে না, খালি বাংলায় আসছে। কেন? বাংলাকে সিলেক্টিভলি হ্যারাস করতে হবে, বাংলার মানুষকে হ্যারাস করতে হবে।
বাংলার মানুষকে হ্যারাস করতে হবে এবং বাঙালিকে হ্যারাস করতে হবে। আপনি যদি টিম পাঠান, আপনি আরো 10টা বিধানসভা 20টা বিধানসভায় পাঠান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাহলে আপনার তথ্য অনুযায়ী বা আপনার তর্কের অনুযায়ী তো আপনাকে উত্তরপ্রদেশে গুজরাটেও টিম পাঠাতে হবে, আপনি তো সেটা পাঠাননি। এই যে বাংলাকে সিঙ্গেল আউট করার বা সিলেক্ট করে বাংলাকে হেনস্থা করা বা বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার যে পরিকল্পনা বা ষড়যন্ত্র, এটাই স্পষ্ট। এই কারণেই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলি। এবং শুধু তাই নয়, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ইআরওদের ক্রেডেন্সিয়াল ইউজ করে ফর্ম 7 না ফিল করে ব্যাকএন্ড থেকে ডাইরেক্ট নাম ডিলিট করে দেওয়া হচ্ছে। কোনো ইআরও জানেই না, মানে দিস ইজ directly contradictory to the RP Act, People Representation Act, যে আমি ইআরও আমার ম্যান্ডেট, কোয়াসি জুডিশিয়াল প্রসেস আমার ম্যান্ডেট, আমি ঠিক করব, আমার প্রেরোগেটিভ। বিআরওর আইডি আর বিআরওর পাসওয়ার্ড ইউজ করে ব্যাক এন্ড থেকে কে করতে পারছে বা কে করছে সে তো মিসেস খান্নাই বলতে পারবে, কিন্তু কিভাবে এদের আইডি আর এদের পাসওয়ার্ড মিসইউজ করে একটা বিআরও যদি বলে যে আমি করেছি, আপনি জিজ্ঞেস করুন, আপনারা সাংবাদিক ক্যামেরা নিয়ে ঘোরেন, যান মাইক ধরুন, কেউ জানেই না, হঠাৎ করে দেখছে পোর্টাল থেকে নাম বাদ। কার অঙ্গুলি হলো না এই নাম বাদ যাচ্ছে, তাদেরকে বলার সুযোগই দিচ্ছে না, কেউ আত্মপক্ষ সমর্থন করার সুযোগই পাচ্ছে না। আমার কাছে ডকুমেন্ট থাকলে আমি তো সেটা ক্লেম এন্ড অবজেকশনে দেবো, আপনি নোটিশ পাঠান, আমাকে ডাকুন, আমাকে সুযোগ না দিয়ে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। মালদার ক্ষেত্রে এই যে এএসডিডি, যেটাকে আমরা বলি অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, এএসডিডি ডেটা, যেটা মালদার ক্ষেত্রে 2,01,000, সেখানে ফর্ম 7 না ব্যবহার করে খালি ব্যাক এন্ড থেকে ইআরওদের না জানিয়ে 2,18,000 নাম ডিলিট করে দেওয়া হয়েছে। আমি একটা জেলার উদাহরণ দিলাম আপনাকে খালি, মানে 17,000 যারা এএসডিডি তে নেই, ডেড, ডুপ্লিকেট, শিফটেড বা অ্যাবসেন্ট যারা নেই, তাদের মধ্যে থেকে 17,000 নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। কার অঙ্গুলি এনে হচ্ছে? এই প্রশ্নগুলো করুন না ইলেকশন কমিশনকে। আর ইলেকশন কমিশনের যদি দম থাকে, আর ইলেকশন কমিশনের যদি উদ্দেশ্য সঠিক থাকে, তাহলে আমরা যে বৈঠকটা করব 31 তারিখ, তারা বেলা 12টায় আমাদের টাইম দিয়েছে, সেটা লাইভ টেলিকাস্ট করুক। লোকানোর যদি কিছু না থাকে, ভারতবর্ষের মানুষ, বিশেষ করে বাংলার 10 কোটি মানুষ দেখুক, লাইভ টেলিকাস্ট হোক বৈঠকের। হ্যাঁ, কেন হবে না? বিজেপিরও তো করা উচিত, তারা তো দাবি করে মুখ্যমন্ত্রী লাইভ টেলিকাস্ট করা উচিত, তাহলে ইসির করা উচিত না? কেন করুক? ইসির যদি লোকানোর কিছু না থাকে করুক, আমার তো লোকানোর কিছু নেই, আপনি কেন লাইভ করবেন না? ইসি যদি বলছে যে তৃণমূলের সব প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, আপনার কাছে উত্তর থাকলে আপনি লাইভ করুন, দুধ কা দুধ পানি কা পানি। আপনার কাছে যদি তালিকা থাকে, আপনি যদি প্রকাশ করতে চান, আপনি লাইভ করুন, আপনার যদি লোকানোর কিছু না থাকে, কেউ তো বারণ করছে না। 2023 আপনি নবজোয়ার যাত্রা করলেন পঞ্চায়েত নির্বাচনের আগে, 2026 বিধানসভা নির্বাচনের আগে আপনি করছেন যতই করো হামলা আবার জিতবে বাংলা। ফারাক কতটা থাকছে? আমরা তখন দেখতে পেয়েছিলাম আপনি দীর্ঘদিন আপনি রাস্তায় ছিলেন, একেবারে টেন্ট করে তাঁবু খাটিয়েছিলেন। এই কর্মসূচিতে তার চরিত্রটা কি থাকছে কর্মসূচিতে? সেটা আপনার কর্মসূচিতে দেখবেন, কিন্তু যে কারণে আমরা করেছি, সবকিছু পেরিয়ে গিয়ে মানুষের যে মৌলিক অধিকার, যে আমার ভোটাধিকার আমি প্রয়োগ করব, মানুষকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে জোর জবরদস্তি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, এর থেকে বড় আঘাত ভারতবর্ষের গণতন্ত্রে আর কিছু হতে পারে না। সেই কারণেই আমরা বলছি, তারা ভেবেছে বাংলা দমেই যাবে, এক ঘা মারলে বসে যাবে। আপনি এক ঘা মারলে বাংলা 2 ঘা মারবে, আপনি 2 মারলে বাংলা 4 মারবে। আজকে বাংলার মানুষ বুঝছে যে বিজেপিকে যদি আমরা 18 থেকে নামিয়ে 12 না করে 2 করতাম, তাহলে নরেন্দ্র মোদী দুঃসাহস দেখাতো না। এটা তো সাপ, আপনি বাড়ির পিছনে বা বাড়ির বাগানে 18টা সাপ ছাড়ুন আর 12টা সাপ ছাড়ুন, সাপ তো আপনাকে ছোবলি মারবে, আপনার সাথে বিশ্বাসঘাতকতাই করবে। তো সাপকে শূন্য করতে হবে, নাহলেই হামলা চড়বে। কিন্তু বাংলা জবাব দিতে জানে। বিপ্লবীদের মাটি এই মাটি, স্বাধীনতা আন্দোলন থেকে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছে বাংলার মাটি। বাংলাকে যদি আপনি আঘাত করেন, বাংলা প্রতিঘাত করতে জানে, বাংলার প্রত্যাঘাত করতে জানে। বাংলার মানুষ যদি আপনি বঞ্চনা করে রাখেন, নিজের লড়াই নিজের লড়তে জানে।
আপনি টাকা আটকেছেন রাস্তার, পেরেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 20,000 কোটি টাকা, 20,000 কিলোমিটার রাস্তা 8,000 কোটি টাকা খরচা করে শুরু করছে, সাধারণ মানুষের উপর 10 পয়সার বাড়তি বোঝা বা করের দায় না চাপিয়ে। এ ভারতবর্ষে কোথায় হয়েছে? কোন রাজনৈতিক দলের সৎসাহস রয়েছে যে ক্ষমতায় রয়েছে মানুষের কাছে রিপোর্ট কার্ড নিয়ে যায়? বিজেপি পারবে? 11 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুক বাংলার মানুষের কাছে, আমরা নিয়ে যাচ্ছি। আমাদের কেউ বলেনি আমরা বদ্ধপরিকর মানুষকে হিসাব দিতে। তো এই যে আঘাত আনার প্রবণতা, এই যে প্যাটার্ন, যে টাইট করব, উচিত শিক্ষা দেবো, জবাব দেবো, জবাব তো মানুষ দেবে, মানুষের দরবার। আপনি কোর্টে জিতবেন, তৃণমূল ভোটে জিতবে, আপনি টিভির পর্দায় জিতবেন, আমরা জনগণের আদালতে জিতব। আপনার যত ক্ষমতা আছে আপনি প্রয়োগ করুন। আপনার ইলেকশন কমিশন আপনাদের বাঁচাবে না, আপনার জুডিশিয়ারি আপনাদের বাঁচাবে না, আপনার মিডিয়া আপনাদের বাঁচাবে না, মিডিয়ার একাংশ, আপনার প্যারামিলিটারি ফোর্স, কেন্দ্রীয় বাহিনী, এজেন্সি আপনাদের বাঁচাবে না। এর প্রমাণ আগেও আপনারা পেয়েছেন। 21-এর বিধানসভা, পরবর্তীকালে পুরসভা, পঞ্চায়েত, একাধিক বাই ইলেকশন, 24-এর লোকসভা, তারপর 11টা উপনির্বাচন, তারপর 26-এর বিধানসভা নির্বাচন। মানুষ দেখাবে। আমার মানুষের কাছে বিনম্র আবেদন থাকবে যে আপনারা যাদেরকে সাংসদ বা বিধায়ক হিসেবে বিজেপির টিকিটে এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করেছেন, তারাই আপনার টাকা আটকেছে। আর কোনোদিন তারা, আজকে 10 বছর ধরে যারা সাংসদ, দুবারের 2 টার্মের যারা এমপি, যারা দীর্ঘ 4 বছর 4.5 বছর ধরে বিধায়ক রয়েছেন, একটা চিঠি দেখাতে পারবেন কেন্দ্র সরকারের কাছে লিখেছে? আমি তথ্য দিয়ে দেবো যে গত 7 বছরে কেন্দ্র সরকার রাজ্য থেকে কত টাকা তুলে নিয়ে গেছে। কেন্দ্র সরকার তথ্য দিক যে এই নাও মানরেগার টাকার হিসেব, মানরেগার টাকা আমরা 5 বছরে দিয়েছি, কিন্তু বারণ করছে না দিক। এই নাও আবাসের টাকার হিসেব আমরা দিচ্ছি। কোথায়? আপনি তৃণমূলকে টাইট করতে গিয়ে বাংলার মানুষকে টাইট করছে। আপনি আমায় গালাগালি দিন, আমার পিছনে ইডি লাগান, সিবিআই লাগান, এজেন্সি লাগান, জুডিশিয়ারি লাগান, সংবাদ মাধ্যম লাগান, আমাকে দিনরাত গাল দিন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দিন, কিন্তু আপনি মানুষকে শিক্ষা দিতে চাইছেন তৃণমূলকে টাইট করতে গিয়ে। মানুষ তো গণতন্ত্রের ভগবান, গণদেবতা। যারা আপনায় ক্ষমতায় বসিয়েছে তারা 10 মিনিট লাগবে না আপনার দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ করে মাটিতে নিয়ে আসবে। সে জবাব মানুষ দেবে, আপনারা তৈরি থাকুন। Abhishek, this side. In the past couple of months, we have seen how Bengali-speaking migrant workers or laborers in general have been harassed, attacked, whatsoever. Multiple of these incidents have happened. Do you think this will continue till 2026 elections, or has this, completely taken into a social problem where speaking in Bangla in various other non-Bengali states is being looked down upon? And if yes, what is the solution? How do you go about it? You should first ask this question to the BJP counterparts, because they are the one who are doing it. And if BJP stays in power, this will continue, because this is BJP's way of doing politics. Bengalis have been selectively persecuted on basis of the language they speak, on basis of their eating habits, and this has only happened in BJP ruled states. This cannot be a mere coincidence. It's happening in states like Maharashtra, it's happening in states like Chhattisgarh, it's happening in states like Madhya Pradesh. BJP leaders are looking down upon Bengalis and making mockery of our food habits, demeaning us, accepting that there is no such language which exists. Bengalis are being labeled as Bangladeshis in BJP ruled states. We have seen many instances. So the onus is on the people of Bengal to understand, and the people of this country to understand, that BJP will continue to do politics over religion, caste, creed, and based on which religion that person belongs to. If we have to put a full stop to this, we need to eradicate every BJP elected representative from the soil of this country. And that process will start from Bengal in 26. Abhishek, you have given an ultimatum to the Election Commission till 31st. I will give. I'm yet to give. Okay. After that, if they does not come out with the list of logical discrepancy, what Trinamool Congress will do, and they will see the might of Bengal. Forget about Trinamool Congress. and if you could throw some light on the role of Seema Khanna, which you said. Whatever I had to say, I said.
Trinamool Congress will not put its might. People of Bengal will put their might. If BJP is so, if the election commission is so clear that we want to sanitize the electoral roll, what is stopping them from coming out with the list of logical discrepancies? They are claiming that there are about 1 crore 36 lakh people in Bengal who falls in the category of logical discrepancies based on 6 different groups that they have created and explained. If your objective is clear, what is stopping you from coming out with this list? You make the list public. Let it be in public domain. Journalists like you should also go and make stories. Nobody is stopping. Then eventually representatives from other political parties can also reach out to them to find out actually if there is any discrepancy and if that can be addressed or sorted in any way. BJP's objective has always been to humiliate, undermine, and disrespect Bengal and the people of Bengal. That is why SIR is being selectively carried out in Bengal rather than it being carried out in other states where India shared its borders with countries like Myanmar and Bangladesh. And if the list is not clean, if there is some discrepancy which the election commission and the ruling party in the center is claiming, then they should take the moral high ground. And then the prime minister of the country first should resign, the home minister of the country should resign, the entire cabinet should resign, the Lok Sabha should be dissolved, and let you conduct an SIR for 6 months and go for fresh elections. No one is stopping you. But they think that BJP is legal, people of this country is illegal. That cannot be the case. Every time you cannot make people stand in queues for your own selfish political interest and petty gains. We saw the same thing in 2016 when demonetization happened. Everyone stood in the queue trying to change currency. Did you see any of BJP leaders standing in the queue? We are seeing today bridge collapsing. Have you ever seen a BJP party office collapsing in the last 5 years? So we should ask this question. And people of Bengal will show the election commission if they fails to come out with the list that what people of Bengal can do. Don't take people for granted. Gyanesh Kumar should understand that he is the election commissioner of India. He is not the chief election commissioner of government of India. This one basic difference he needs to understand. And if your motive is clear, if my motive is clear, I have nothing to hide. You publish the list. How can I clear the list by hiding details? Just explain to me this. And everyone needs to be heard. If I have some faults in the voter list, I should be given time. And I can then come out with my documents and have the time to approach a higher authority or a competent authority to ensure that my name finally reflects in the electoral roll which will be finally published. Who's stopping you? That means that BJP doesn't want to, if the election commission doesn't want to publish the list, it is doing it under clear instructions of BJP, the union government, and there is some kind of ambiguity which they can only explain. অভিষেকদা নবজোয়ার যাত্রার সময় আমরা দেখেছিলাম আপনি নন্দীগ্রামে 20 কিলোমিটার পদযাত্রা করেছিলেন। এই আপনার যে আগামী কর্মসূচি সেখানে কি নন্দীগ্রামের সেবাশ্রয়ের মতো করে কর্মসূচি থাকছে, কর্মসূচি নিচ্ছেন? আর জল্পনা চলছে যে কোনো সেবাশ্রয় করতে পারে। জল্পনা না, আমার কাছে কিছু নন্দীগ্রামের অনেকে কিছু রিকোয়েস্ট এসেছিল এবং প্রায় 2 মাস ধরে 2.5 মাস ধরে, বিশেষ করে যখন থেকে আমরা এই ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শুরু করব, দ্বিতীয় অধ্যায় শুরু করব, আমরা শুরু করেছি প্রায় 1 মাস হতে চললো। তার আগে থেকে যখন শুরু করব সব ঠিক করছি, তখন থেকে আমার কাছে কিছু ফোন এসেছিল এক ডাকে অভিষেকের। নাম্বারটা সবার কাছে আছে, যে কেউ ফোন করতে পারে, যে এখানেও এরকম একটা ক্যাম্প করা হোক, আমরা যাতে এই সুযোগ সুবিধা পাই। তো আমি চেষ্টা করেছি পরবর্তীকালে আমাদের ওখানে যারা রাজনৈতিক সমর্থকরা রয়েছে বা আমাদের কলিগ যারা রয়েছে, সহকর্মী যারা রয়েছে, তাদের সাথে কথা বলে আমরা যেটা ঠিক করেছি যে 2টো মডেল ক্যাম্প নন্দীগ্রামে করা হবে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের জন্য একটা মডেল ক্যাম্প হবে এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের জন্য আরেকটা মডেল ক্যাম্প হবে। এবং যতই করো হামলা আবার জিতবে বাংলার কর্মসূচিতে আমি যেহেতু 15 তারিখ পূর্ব মেদিনীপুরে থাকবো, আমি সেই ক্যাম্প উদ্বোধন করতে নন্দীগ্রামে যাব। The entire world is watching what is happening in Bangladesh, and even the leader of the opposition in West Bengal has made a provocative statement yesterday saying that what Israel did to Gaza, the same thing should be done to Bangladesh, and another Operation Sindhu should be done. West Bengal is gearing up for elections. The political landscape is sensitive,
and such comments being made by a principal opposition party in the state, how does your party look to counter this, and how do you all respond to such allegations being made here in West Bengal? We are not vultures, ma'am. We don't politicize over dead bodies and unfortunate incidents. It's BJP who has always politicized unfortunate incidents like Pulwama or what happened in Mymensingh in Bangladesh. First thing that we should ask ourselves is what happened in Bangladesh is extremely unfortunate. Has there been any information that is available in public domain which clearly states that Dipu Das, the worker who used to work in a factory, has committed some kind of blasphemy which is being reported in media, and based on which he was lynched and he was brutally killed? Where is the evidence? First, everyone needs to understand that who provoked and who is getting benefited and who is getting to politicize the incident for their own political gains. If there is anyone who is doing politics over the unfortunate incident in Bangladesh, it is the Jamaat in Bangladesh and the BJP in India and Bengal, particularly West Bengal. We have been very clear about our stance. We want peace to prevail. And our Chief Minister and the party chairperson has always stated if there's any bilateral issue or any issue related to the external affairs which concerns and which is with regard to the sovereignty and safeguard of the nation, then whatever step the central government takes, Trinamool Congress will stand with the center and the union government shoulder to shoulder. What is stopping them from interfering? Unfortunate that there has not been a tweet or a statement from either the Prime Minister or the External Affairs Minister or the President of the country. And they think themselves as the savior of Hindutva. So that answers and that takes care of everything, I think. केंद्रीय मंत्री शांतनु ठाकुर ने कहा है कि 50 लाख अगर रोहिंग्या और बांग्लादेशी के नाम कटते हैं तो 1 लाख मतुआ के भी नाम कट सकते हैं. तो इतने दिनों से मतुआ जो है एक प्रोसेस कर रहे थे सीए सर्टिफिकेट के लिए, तो अब उनमें भी इतना कंफ्यूजन है कि एसआईआर में उनका नाम आएगा कि नहीं. और उन्हीं के सेक्शन के एक नेता अब कहते हैं कि 1 लाख मतुआ के नाम कट सकते हैं. क्या कहेंगे इस पर? उनको अगर ऐसा ही लगता तब तो शुरुआत शांतनु ठाकुर से होना चाहिए. मैं तो यही कह सकता हूं कि भाई अगर आपको इतना ही लगता है कि 1 लाख मतुआ को निकाल दो, कोई बात नहीं, कटता है, तो यू शुड लीड बाय एग्जांपल. आप कितना देशभक्त है आप दिखा दो. भाई खुद बाढ़ में घूमोगे और यहाँ के ज्ञान दोगे. আমি জানি না, আমাকে দেখতে হবে, না দেখে আমি বলতে পারবো না. আমি নোটিফিকেশন দেখিনি, পড়িনি. আপনার প্রশ্নের বেসিসে আমি একটা নোটিফিকেশন না দেখে কিছু বলি না. আমাকে দেখতে হবে, নোটিফিকেশন পড়তে হবে, কিসের বেসিসে বলা হয়েছে, সেখানে কি কি ক্লজ দেওয়া হয়েছে, কি কারণে করা হয়েছে, দেখে আপনি যদি আমাকে পরবর্তীকালে জিজ্ঞেস করেন আমি বলতে পারবো. So we have seen in various instances as far as Parliament is concerned, we have seen whether it is Waqf Amendment Act or whether it is CA or we have seen Manrega, from Manrega to Ramji. Opposition have raised their voice, even TMC has participated. But somewhere or the other, don't you think the voice has been limited to the Parliament and it's being unheard? Because don't you think it's being a direct attack to the federal structure where opposition's voices are being unheard? And I can only speak on behalf of my party, and we have raised it. I'm sure the other parties in different states are doing it as well. Media also has to come and do its role. Rather than pointing fingers on us, when you're pointing one finger on us, there are 4 fingers which is pointing towards yourself. So you need to ask yourself, are you even doing 1% of what you think should be done? Are you playing your duty and doing your role? We have been doing it. Our Chief Minister has renamed the Karmashri scheme as Mahatma Shri. We are going to Delhi, meeting the Chief Election Commissioner. We will hold protests there. We are doing extensive meetings in Bengal, in every district, every block, every ACs, and we are standing with the people, trying to assist them in the entire process, just so that their name remains in the voters list. So what else can we do? What is BJP doing? If you see,
and compare what Trinamool has done and what BJP is doing, BJP is only trying to politicize by doing Hindu-Muslim. And what is Trinamool doing? Has BJP even assisted a single person during the period of 2 months? No. You have another question? Sir, over these issues only, Congress has called a nationwide protest from 5th January, naming it to be the Manrega Bachao Yatra. They have not reached out to us. So if they reach out to us, we will respond to them. অভিষেক বাবার আপনারা অভিযোগ করছেন যে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজে টাকা দিচ্ছে না, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও দিচ্ছে না। তারপর আবার নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে কেন্দ্রীয় সরকার এবার থেকে 100 দিনের কাজে 7% টাকা দেবে এবং রাজ্য সরকার 40% টাকা দেবে। এটা কিভাবে দেখছেন আপনি? না, আগে তো টাকা শুরু করতে হবে। 60%, 40%, এ তো ধরুন এটা স্ট্যান্ডার্ডাইজ স্কিম, এটা বাড়িয়ে দিয়েছে। নর্থ ইস্টের ক্ষেত্রে এটা 90-10। কিন্তু আপনি আপনার ধরুন, আমি এক তর্কের খাতিরে বলছি, আবাস যোজনা। আবাস যোজনা তো নিয়ম তাই যে 60% টাকা দেবে কেন্দ্র, 40% টাকা দেবে রাজ্য। 60% টাকা কোথায়? 5 বছর তাও তো দিচ্ছে না। আপনার প্রথমত 5 বছরের ডিউ রয়েছে। আপনি গরিব মানুষগুলোকে কাজ করিয়ে তাদের পারিশ্রমিক আটকে রেখেছিলেন, তাদের যেটুকু টাকা পাওয়ার ছিল সেই টাকাটাও দেননি। তার পরিমাণ প্রায় 3-4 হাজার কোটি টাকা। এবার তারপর পরপর 4টে অর্থবর্ষে আপনি 1 পয়সা বরাদ্দ করেননি। তো আপনি আগে আপনার টাকাটা তো বরাদ্দ করুন। আমাদের স্টেটটা যেমন জল জীবন মিশন 5050 কোটি টাকার মধ্যে স্টেটের দেওয়ার কথা 2525 কোটি টাকা, আর কেন্দ্রের দেওয়ার কথা 2525 কোটি টাকা। স্টেট একা দিয়েছে 4590 কোটি টাকা, কেন্দ্র সরকার তার 2500 কোটি টাকা দেয়নি এখনো। তো ভারতবর্ষের সংবিধানকে যদি কেউ ভায়োলেট করে, দেশের বিজেপি সরকার করছে, মোদী সরকার করছে। सबका हक है, कोई भी अपना पार्टी आप भी शुरू कर सकते हैं कल जाके, वो सबका अधिकार है। कोई अगर पार्टी चालू करना चाहे तो उसमें कोई दो राय के क्या है। भाई किसी को लगता है मैं नेता हूं तो जनता से आपको समर्थन लेके आना पड़ेगा, तो आए, फिर देखा जाएगा। तो देखना पड़ेगा ना कि जनता किसको समर्थन करते हैं। भाई जनता बेवकूफ नहीं है। हमारे में कुछ नेता है जो समझते हैं भाई जनता को बेवकूफ बनाया जा सकता है। जनता बहुत शातिर है, जनता समझदार है, जनता सब समझता है। वो कहावत है ना, ये पब्लिक है, ये सब जानती है। तो आपको अगर लगता है मैं नेता हूं, मैं तृणमूल को हरा सकता हूं, आपका अधिकार है। पार्टी बनाइए और जीत के आइए, लड़के आइए, जीत के आइए, देखते हैं। सबका अधिकार है। आपके यहाँ पे जितने 50-60 जन है, सबका अधिकार है, एक पार्टी बना लीजिए, कोई दिक्कत नहीं है। और उसे सॉल्व किया गया। सेम ऐसी ही घटना एक देहरादून में हुई, वहां पे ये तो रोज बीजेपी वाले स्टेट्स में रोज हो रहा है, ये तो लोग देख रहे हैं। अब मैं इस पे अलग करके क्या बोलूं। आप देख रहे हो बंगाल में बीजेपी सत्ता में नहीं आके 70 एमएलए के साथ एक गरीब लड़का वो चिकन पैटीज बेच रहे हैं, उसको मार रहे हैं। और किस जगह पे? जहां पे गीता पढ़ा जा रहा है, जहां पे भगवान कह रहे हैं एक कुत्ता, एक बिल्ली, एक चींटी में भी मैं रहता हूं, वहां पे उसको मारा जा रहा है क्योंकि वो पैटीज बेच रहा है। उसको पुलिस पकड़ रहा है, कोर्ट बेल दे रहा है। किसका कहने पे कोर्ट बेल दे रहा है ये कोर्ट ही बता पाएगा। और बेल मिलते ही उसको गार्लैंड, उसको सम्मानित किया जा रहा है सभाओं में बुला के, और बड़े जोर शोर से किया जा रहा है। तो ये बीजेपी का पॉलिटिक्स है। ये बीजेपी कभी मतलब असली मुद्दे को लेके पॉलिटिक्स नहीं किया है। बीजेपी से आप पूछो कि भाई आपने कहा था 2 करोड़ नौकरी होगा, 11 साल में 22 करोड़ नौकरी होनी चाहिए, आप हिसाब दे दीजिए, वो नहीं बोल पाएंगे। बीजेपी से आप पूछ लो कि भाई आपने बोला था कालाधन खत्म हो जाएगा, प्रधानमंत्री ने बोला था 50 दिन दीजिए, अगर 50 दिन में मैं नहीं कर पाया तो जिस चौराहे में मुझे ले जाके जो सजा देंगे आपका हर सजा मंजूर है। ये मैं नहीं, गोवा में बोला था, प्रधानमंत्री ने बोला था, भाषण है उनका, ऑन रिकॉर्ड है। अब यूट्यूब में देखिए, मिल जाएगा। कोई पूछेगा प्रधानमंत्री से कि आपका कालाधन खत्म नहीं हुआ और बढ़ गया। वो असली मुद्दे पे राजनीति करता ही नहीं है। वो दंगे पे करेगा, हिंदू मुसलमान पे करेगा, डिवाइड पे करेगा, बांग्लादेश पे करेगा, मंदिर पे करेगा, मस्जिद पे करेगा। यही बीजेपी का प्लेबुक है। तो ये जनता समझ रहे हैं, तभी आज बीजेपी 240 पे है। और आने वाला दिन में आप देखेंगे यही 240 घटते घटते 40 पे आ जाएंगे।
একটা আলাদা